হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেজ ভিডিও। সো আজকে আমরা যেটা নিয়ে ডিল করবো বা আলোচনা করবো সেটা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 12কে নিয়ে। তো এর আগে আমি কনস্টিটিউশনের উপর একটা প্রিয়াম্বেলের ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি এখনও পর্যন্ত ওই ভিডিওটা না দেখে থাকো প্লিজ ওই ভিডিওটা গিয়ে দেখো, তারপরে এই ভিডিওটা এসো, তাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আজকে আমরা এই যে আর্টিকেল 12টা সেটা আমরা জেনে নিই। তো এটা পার্ট 3তে পড়ে। পার্ট 3তে আমাদেরকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেটা তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে বলে রাখি রাইট টু ইকুয়ালিটির থেকে পার্ট 3 শুরু হলেও আমাদেরকে 12 এবং 13টা পড়তে হবে, যেটা চলবে কিন্তু 32 পর্যন্ত লেখা আছে, কিন্তু 32 পর্যন্ত নয়, যেটা চলবে কিন্তু 32 এবং 226, যেটা রিট পিটিশন ফাইলের ব্যাপার বলে, এবং ডিপিএসপি এবং একটা অ্যামেন্ডমেন্টের চ্যাপ্টার এখানে ইনক্লুড থাকবে, দিয়ে এই জায়গাটা শেষ হবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 12। কনস্টিটিউশনের যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমরা আগের দিনকে যে প্রিয়াম্বেলের ভিডিওটাই আলোচনা করছিলাম, সেখানে আমরা একটা জিনিস আমি বারে বারে বলছিলাম, ফুল হিউম্যান ডিগনিটি। তার মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে এই কনস্টিটিউশনাল যে এই যে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন আমাদেরকে জানা, যার মধ্যে রাইট টু এডুকেশনের একটা খুব বড় জিনিস। তাছাড়াও কি এই যে ডিসক্রিমিনেটের ব্যাপারটা, যেটা স্যার বি আর আম্বেদকর যেটার জন্যই কনস্টিটিউশনকে তৈরি করেছিল, যে রেস, কাস্ট, রিলিজিয়ান, সেক্সের বেসিসে কোনো মানুষকে ডিসক্রিমিনেট না করা হয়, সেটাও কিন্তু এই পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনেই ভালোভাবে ইলাবোরেটলিভাবে বলবে কোন কোন জায়গাগুলো আনটাচেবিলিটি, তারপর যে সমস্ত রিলিজিয়াসের জায়গাগুলো, রেস, কাস্ট, সেক্সের ব্যাপারে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নিয়ে এই পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন ডিল করবে। আর্টিকেল 12 আমাদেরকে কি বলে, স্টেটকে ডিফাইন করে। স্টেটকে ডিফাইন করার কারণ কি, স্টেট বলতে গভর্নমেন্টাল বডি বা গভর্নমেন্টাল ফাংশন কোন জিনিসগুলো কারা করে সেটা আমাদেরকে কিন্তু স্টেট জানায়। এর মধ্যে একটা জিনিস বলি যে আমাদেরকে কেন এটা জানতে হবে, ওয়াই দ্য ডেফিনেশন অফ স্টেট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কেন? কারণ আমরা যখন রিট ফাইল করব, আমরা কার এগেনস্টে করব, গভর্নমেন্টের এগেনস্টে করব, আমাদের যখন ফান্ডামেন্টাল রাইটস যখন ভায়োলেট হবে। কিন্তু আমরা যদি সেটা না জেনে করি যে এটা গভর্নমেন্টাল বডি কি নয়, তখন আমাদের কি হবে, সেই রিট পিটিশনটা ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে আগে জানতে হবে যে রিট পিটিশনটা ফাইল যখন করব, সেই রিট পিটিশনটা কার এগেনস্টে করছে, সে আদৌ গভর্নমেন্টাল বডি কিনা। আর্টিকেল 12 কি বলছে, দ্য স্টেট ইনক্লুডস দ্য গভর্নমেন্টাল অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া and the government and the legislature of each of the states and all the local or other authority within the territory of India or under the control of the government of India। এই যে জিনিসটা, এটাকে আমি একটু সহজভাবে ভেঙে দিয়েছি, যেটা হচ্ছে দুটো পার্টে, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ, ইউনিয়ন অ্যান্ড স্টেট, যেটা গভর্নমেন্টের আন্ডারে পড়ছে, মানে স্টেটের আন্ডারে পড়ছে, আর লোকাল এবং আদার অথরিটি যেটা গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। এবার এই আদার অথরিটির মধ্যে কে কে ফল করছে সেটাই আমাদেরকে এখানে দেখতে হবে। আচ্ছা, এইটাকে আরেকটু ভালোভাবে সিম্পলাইজ করি, গল্পগুলো এতক্ষণ খুব ইজি মনে হচ্ছে, এরপর থেকে জিনিসটা ইজি, কিন্তু জিনিসটাকে আরও ভালো করে বুঝতে হবে। সেইটা হচ্ছে যে এই যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের যে জায়গাটা, প্রথমে হচ্ছে লেজিসলেটিভের মধ্যে কে কে আসছে, ইউনিয়ন লেজিসলেটিভ আর স্টেট লেজিসলেটিভ, যার মধ্যে কে কে পড়ছে, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। স্টেটের মধ্যে কে, গভর্নর, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। এক্সিকিউটিভের মধ্যে কে পড়ছে, ইউনিয়ন এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড প্রাইম মিনিস্টার। আর স্টেট এক্সিকিউটিভের মধ্যে গভর্নর অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার উইদিন দ্য চিফ মিনিস্টার পড়ছে। তাহলে এগুলো আমরা বুঝে গেলাম যে এরা স্টেটের আন্ডারে পড়ছে, মানে এরা গভর্নমেন্টাল বডির হিসেবে ফাংশন করছে। আচ্ছা, তোমাদের মনে কি এবার একটা কোনো কোশ্চেন আসছে যে তাহলে জুডিশিয়ারি কি স্টেট হবে কি হবে না? এই যে জুডিশিয়ারিটা, এটা কি স্টেট হবে না হবে না? কিছু কিছু ক্ষেত্রে হবে, কিছু কিছু ক্ষেত্রে হবে না। এর নিয়ে প্রচুর কনফ্লিক্ট আছে, ইজিভাবে ওয়েতে বোঝানোর চেষ্টা করব। সেইটা হচ্ছে, দেখো, যখন আজকে তুমি রিট পিটিশন ফাইল করছো, সেটা কার এগেনস্টে করছো, স্টেটের এগেনস্টে করছো। তো স্টেটের এগেনস্টে তুমি যখন গভর্নমেন্টাল ফাংশনটা মানে রিটটা ফাইল করছো, সেটা ঠিক কি বেঠিক কে নির্বাচন করবে, সুপ্রিম কোর্ট নির্বাচন করবে অবভিয়াসলি, বা হাইকোর্ট নির্বাচন করবে অবভিয়াসলি। তো যদি সেই স্টেটের আন্ডারে ফল করে যায়, তাহলে সে কীভাবে ডিসিশনটা দেবে, তো সেটা তো বায়াস হয়ে যাবে, মানে একতরফা হয়ে যাবে। তো সেই হেতু একে কিন্তু স্টেটের আন্ডারে ফেললে চলবে না, সেইখানে জুডিশিয়ারিকে কিন্তু স্টেট হিসেবে ফেলা হয় না। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের এই জুডিশিয়ারি পরীক্ষা এক্সাম কন্ডাক্ট করায়, তখন কিন্তু আবার স্টেটের মতন কাজ করে আমাদের কোর্ট, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, তখন কিন্তু আবার স্টেট হিসেবে বলা যাবে। তাহলে এই নিয়েই একটু কনফ্লিক্ট আছে। তো তোমরা যদি এই জিনিসটাকে আরও ব্রিফলিভাবে জানতে চাও, কমেন্ট করো, একটা আলাদা ভিডিও বানাবো এই নিয়ে। আজকে আপাতত যতটুকু জানার দরকার তোমাদেরকে এখানে জানালাম।
চলো এরপরে আসছে লোকাল এবং আদার অথরিটির যে ডেফিনেশন, সেটা কোনখানে দিয়েছে, জেনারেল ক্লজেস অ্যাক্টে দিয়েছে। আমার এই লাইন টান দিকে প্রচুর প্রবলেম হচ্ছে, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে। তো জেনারেল ক্লজেস অ্যাক্টের মধ্যে এই দুটো দিয়েছে, যার মধ্যে কী কী পড়ছে, লোকাল অথরিটির মধ্যে মিউনিসিপ্যাল কমিটি, ডিস্ট্রিক্ট বোর্ড, তাছাড়াও বডি অফ কমিশনার, আদার অথরিটি লিগাল এন্টাইটেল টু অর instructed by the government within the control of the management of the municipal or local fund, এইগুলো হচ্ছে লোকাল অথরিটির মধ্যে পড়ছে। আদার অথরিটির মধ্যে কারা কারা পড়ছে সেইটাই আমাদেরকে জানা দরকার। আদার অথরিটির যে ডেফিনেশনটা, সেইটার অ্যাম্বিটটা অনেকটা ওয়াইড, পরিধিটা, অ্যাম্বিট মানে হচ্ছে পরিধিটা অনেকটা বড়। তো আমরা আদার অথরিটির মধ্যে কে কে আসছে এবং তাদেরকে স্টেট হিসেবে নির্বাচন করা যাবে কি না, সেইগুলি কেস লয়ের মাধ্যমে আমরা দেখব। চলো কেসটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মাদ্রাস ভার্সেস শান্তাবাই। কী হয়েছিল এই কেসটা? এই কেসটায় একটা ইউনিভার্সিটি ছিল, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মাদ্রাস, সেটা গাইডলাইন বের করেছিল যে ফিমেল ক্যান্ডিডেটকে অ্যাডমিশন দেওয়া যাবে না। তাহলে এইখানে ফিমেল ক্যান্ডিডেটকে যখন অ্যাডমিশন দেওয়া যাবে না, এটা তার মানে কী করা হচ্ছে, ডিসক্রিমিনেট করা হচ্ছে। তার মানে আর্টিকেল 15কে এখানে ভায়োলেট করা হলো, আর্টিকেল 15কে এখানে ভায়োলেট করা হলো। তো সেই জন্য কেস করা হয়েছিল, কিন্তু কেসের শেষ পর্যন্ত দেখা গেল কি, যেহেতু এই ইউনিভার্সিটি অফ মাদ্রাস গভর্নমেন্টাল ফাংশন করছে না এবং এজুসডাম জেনারেস লাগানো হয় এর ওপরে। এজুসডাম জেনারেসটা কি সেটা একটু হালকা করে বলতে হবে। এজুসডাম জেনারেসটা হচ্ছে কমন জেনাস। কমন জেনাস বলে যেটা এক টাইপেরই জিনিস, যেমন বাস, লরি, ট্রেন, ট্যাক্সি, এগুলো কি সবই রেল মানে রাস্তায় মানে আমাদের স্থলপথে চলে। তো এগুলো কি এজুসডাম জেনারেস মানে একই গোত্রীয়। যদি বলি তেমন হেলিকপ্টার, প্লেন, জেট বিমান, এরকম জিনিসগুলো, তাহলে এগুলো কি হয়ে যাবে তখন, এগুলো একই গোত্রীয় আকাশপথে যাবে। তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে এজুসডাম জেনারেসের কনসেপ্টটা কিন্তু কিছুটা এরকম। তো তখন এই এজুসডাম জেনারেসের কনসেপ্টটাকে এই কেসের মধ্যে লাগানো হয় এবং এখানে বলা হয়েছিল যে গভর্নমেন্টাল ফাংশন যখন করছে না এই ইউনিভার্সিটি অফ মাদ্রাস, তখন একে স্টেট হিসেবে কনসিডার করা যাবে না। কিন্তু তারপরে যে কেসটা আমরা দেখতে পাবো, সেই কেসটা হচ্ছে উজ্জাম ভাই ভার্সেস স্টেট অফ ইউপি, যেখানে এজুসডাম জেনারেসকে কিন্তু রং প্রুফ করা হয়েছিল, যে এজুসডাম জেনারেস কিন্তু ঠিক নয়, এজুসডাম জেনারেসকে এখানে রং বলে বাতিল করা হলো। এরপরে আরেকটা কেস যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রাজস্থান ইলেকট্রিক্যাল বোর্ড ভার্সেস মোহনলাল। এই কেসে বলা হয়েছিল যেহেতু রাজস্থান ইলেকট্রিক বোর্ড একটা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি, সে কী করে, ইলেকট্রিক সাপ্লাই করে, তাহলে এ কোয়াসি গভর্নমেন্টাল ফাংশন করে। কীরকম গভর্নমেন্টাল ফাংশন? কোয়াসি গভর্নমেন্টাল ফাংশন। সেহেতু এই কোয়াসি গভর্নমেন্টাল ফাংশন যেহেতু করে, সেই কোয়াসি গভর্নমেন্টাল ফাংশনের জন্য একে স্টেট হিসেবে কনসিডার করা হয়েছিল। বোঝা গেল এত দূর? তাহলে আমরা কী কী দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম প্রথমে ইউনিভার্সিটি অফ মাদ্রাসের কেস, তারপরে দেখতে পেলাম উজ্জাম ভাইয়ের কেস, এবং তারপরে দেখতে পেলাম রাজস্থান ইলেকট্রিক্যাল বোর্ডের কেস। এরপরে যে কেসটা আসছে সেটা হচ্ছে সুখদেব সিং ভার্সেস ভাগেদরাম। এইখানে বলা হয়েছিল, যেমন আমাদের কিছু কিছু তোমরা নাম শুনে থাকবে, এলআইসি, তারপরে হচ্ছে তোমার আইএফসি, এইগুলোকে কিন্তু স্টেট হিসেবে কনসিডার করা যাবে না, যাবে না। গভর্নমেন্টাল অর সোভারিজিন ফাংশন যদি করছে, যেহেতু করছে এইগুলো, তখন এইগুলোকে কিন্তু স্টেট হিসেবে কনসিডার করা হয়েছে এই কেসের মাধ্যমে। এবারে আরেকটি কেস যেটা আসছে সেটা হচ্ছে সবজিৎ তিওয়ারি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসে কি বলা হয়েছিল, যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সিআইএসআর, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এই যে জায়গাটা, একে কি স্টেট হিসেবে কনসিডার করা যাবে? তখন এখানে একটা জিনিসই বললো এই কেসের মধ্যে, যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সাপ্লাই এবং যেটা হচ্ছে তোমাদের বাই দ্য গভর্নমেন্ট কী করছে এর মধ্যে, স্ট্যাটুইটারি ক্যারেক্টারিস্টিক, এর যে ক্যারেক্টারিস্টিকটা মানে এই যে সিআইএসআর এর যে স্ট্যাচুটারি যে ক্যারেক্টারিস্টিকটা, সেটা কিন্তু গভর্নমেন্টাল ফাংশনের মতো নয়। এর মধ্যে কারা কারা ফল করছিল, ওএনজিসি, এলআইসি, আইএফসি, এইটা স্ট্যাটুটারি গভর্নমেন্টাল ফাংশন যেহেতু করছে না, সেহেতু একে স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হলো না, মানে এটা স্টেট বলা হলো না। এই নিয়ে তো প্রচুর কনফ্লিক্ট চলছে, তাহলে স্টেট হিসেবে বলা যাবে কি যাবে না, যাবে কি যাবে না। এরপরে একটা কেস এলো, যেই কেসটা হচ্ছে আমাদের আরডি সেট্টির কেস। এই কেসটা এসে যে গভর্নমেন্টাল ফাংশন কোন কোন জিনিসগুলো করছে এবং কাকে স্টেট হিসেবে নির্বাচন করা যাবে সেইটাই ডিফাইন করলো। এই যে জায়গা 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টেই আমরা তাকে স্টেট হিসেবে নির্বাচন করতে পারবো, সেটা এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হলো। কী কী বললো এখানে, দ্য এন্টায়ার শেয়ার ক্যাপিটাল ইজ হেল্ড বাই দ্য গভর্নমেন্ট। যদি কোনো একটা কোম্পানির শেয়ার ক্যাপিটালটা বেশিরভাগটা গভর্নমেন্টালের কাছে থাকে, হোল্ড করে রাখে, তখন সেটা গভর্নমেন্টাল অর্থাৎ স্টেট
হিসাবে ডিফাইন করা হবে। তারপর কি বলছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট অফ দ্য স্টেট ইজ সো মাচ অ্যাজ টু মিট অলমোস্ট এন্টায়ার এক্সপেন্ডিচার অফ দ্য কর্পোরেশন। যদি ফাইন্যান্সিয়াল বেশি জিনিসটা মানে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার অ্যাসেটের ওপরে ডিপেন্ড করেই খরচা হয়ে যায় বা গভর্নমেন্টে সেগুলোকে করে, তখন তাকে কিন্তু স্টেট হিসেবে নির্বাচন করা হবে। মানে একটা অফিসের যদি তার বেশিরভাগই ইনফ্রাস্ট্রাকচার সমস্ত গভর্নমেন্টালের দ্বারা চালিত হচ্ছে, সমস্ত কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসেটও গভর্নমেন্টের দ্বারা চালিত হচ্ছে, তখন কিন্তু তাকে স্টেট হিসেবে নির্বাচন করা হবে। তারপরেরটা যেটা বলছে, ডিপ এবং পারভেসিভ কন্ট্রোল যদি থাকে গভর্নমেন্টের কাছে, তখন স্টেট হিসেবে বলা যাবে। ফাংশন অফ দ্য কর্পোরেশন আর অফ পাবলিক ইম্পর্টেন্স অ্যান্ড ক্লোজলি টু রিলেটেড দ্য গভর্নমেন্টাল ফাংশন। যদি কোনো একটা কোম্পানি সেটা পাবলিক ইম্পর্টেন্সের উপরে ডিল করে এবং যদি ক্লোজলি গভর্নমেন্ট রিলেটেড হয়, তখন তাকে কিন্তু স্টেট হিসেবে কনসিডার করা যাবে। এ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ট্রান্সফার টু এ কর্পোরেশন, যদি কোনো ডিপার্টমেন্ট গভর্নমেন্টকে ট্রান্সফার করা হয় তখনও স্টেট হিসেবে নির্বাচন করা যাবে। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ট্রান্সফার টু এ কর্পোরেশন। আচ্ছা, লাস্ট হচ্ছে এনজয়মেন্ট মনোপলি স্টেট, উইচ স্টেট কনফার্ড অন দ্য প্রোটেক্টেড বাই ইট। মনোপলি বিজনেস, গভর্নমেন্ট তাকে সাফার করছে, তখন তাকেও স্টেটের মধ্যে ফেলা যাবে। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে উইপ্রো নাম শুনেছো অনেকে, এই উইপ্রোটা কি স্টেট হিসেবে কনসিডার করা যাবে? তোমরা এই উত্তরটা কমেন্টে লিখবে, আমি উত্তরটা তাও ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। উইপ্রো কি করে? উইপ্রো হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষের যে আধার কার্ডের যে ডেটা, সেই ডেটা উইপ্রোর কাছে থাকে। তাহলে এটা কি একটা পাবলিক ইম্পর্টেন্সের উপর কাজ করছে, ক্লোজলি গভর্নমেন্ট রিলেটেড, যেটা আমাদের এই পয়েন্টটাকে ফুলফিল করছে, এই যে এইটা ফুলফিল করছে, সেহেতু আমরা উইপ্রোর কি কিন্তু আমরা স্টেট হিসেবে কিছুটা কনসিডার করতে পারি। আমরা এর এগেনস্টে কিন্তু রিট পিটিশন এর এগেনস্টে কিন্তু আমরা আরটিআই করতে পারি। আরটিআই একটা আলাদা কনসেপ্ট। আরটিআই হচ্ছে তোমার রাইট টু ইনফরমেশন, তার ইনফরমেশন আমরা কিন্তু কালেক্ট করতে পারি। যেহেতু এটা কেন করতে পারি সেটা এখানে বলে দিলাম, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। এরপরে যে কেসগুলো সেখানে আরও ডিটেলভাবে বলে দিয়েছে কোনটাকে স্টেট হিসেবে কনসিডার করব, কোনটাকে করব না। প্রথম কেস যে অজয় হাসান ভার্সেস খালিদ মোদি, এখানে কি বলেছিল, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল যেখানে ভর্তি নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল নাম্বারের জন্য, এবং এইখানে শেষ পর্যন্ত বলা হয় নট এক্সক্লুসিভ, দে আর মেয়ারলি ইন্ডিকেটেড উইচ হ্যাভ বিন ইউজড উইদিন দ্য কেয়ার অফ এডুকেশন। এই যে জায়গাটা, এইখানে কিন্তু স্টেট হিসেবে ডিফাইন স্টেট অর নট, এই কেসটাতে বলা হয়েছিল যে যেহেতু গভর্নমেন্টালের মতন ফাংশন করছে ওই কলেজটা হচ্ছে শ্রীনগর ইঞ্জিনিয়ারিং কলেজ একটা ছিল, যে সেহেতু করছে, সেহেতু একে স্টেট হিসেবে কনসিডার করা যাবে। এরপরে যে কেসটা প্রদীপ কুমার বিশ্বাস ভার্সেস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, এইখানে ফাইন্যান্সিয়ালি এবং ফাংশনালি আর তাছাড়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলিভাবে এই যে বডিটা ছিল, যেটা কি পারভেসিভ অফ কন্ট্রোল অফ স্টেট, যেটা স্টেটের কাছে একটা পুরোপুরি কন্ট্রোল ছিল এই কেসটায় সেহেতু একে স্টেট হিসেবে কনসিডার করা যায়। হচ্ছে জি টেলিফিল্ম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে কেসটার নাম, এইখানে বলা হয়েছিল যে বিসিসিআই কিন্তু স্টেট নয়। বিসিসিআই মানে হচ্ছে তোমাদের যে ক্রিকেট দেখো, সেই বিসিসিআই কিন্তু স্টেট নয়। কেন? কারণ ওই যে 6টা পয়েন্ট বা গভর্নমেন্টাল ফাংশনের যে ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করছিল না বলে বিসিসিআইকে স্টেট হিসেবে নির্বাচন করা হলো না। আচ্ছা, এইখানে তোমাদেরকে যেগুলো মেন কেস আমি বললাম, তাছাড়াও আরও কিছু কেস আছে, তোমরা বইয়ের মধ্যে সেগুলোকে দেখো এবং সেখান থেকে তোমরা স্টেটের যে জায়গাটা কোনগুলো স্টেট হিসেবে নির্বাচিত হবে, কোনগুলো হবে না, মেন যে 6টা ফ্যাক্টরের ওপর, এই যে 6টা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে কিন্তু তাকে স্টেট হিসেবে কনসিডার করা হবে বা হবে না। কিন্তু এটা হচ্ছে লয়েতে কিছু জিনিস ছেড়ে রেখে দেয়, যেটা আমরা কিন্তু না পড়লে বা না জানলে সেটা হবে না। ওই যে বললো লোকাল অ্যান্ড আদার অথরিটি, ওই আদার অথরিটিটা কিন্তু একটা কমা দিয়ে বেরিয়ে গেল বা একটা ছেড়ে বেরিয়ে গেল, এবার তোমাকে জানতে হবে ও আদার অথরিটিটা কী। তো ওই কেস লগুলোকে তোমাকে পড়তে হবে। আমি চেষ্টা করলাম এখানে অনেকগুলো কেস ল তোমাদেরকে বলে বোঝানোর খুব সংক্ষেপের মধ্যে, তাতে ওই যে আদার অথরিটির যে কনসেপ্টটা সেখানে কিন্তু ক্লিয়ারেন্স আসবে তোমাদের। তো
আই থিঙ্ক এই ভিডিওটা তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো যে লোকাল অথরিটি বা আদার অথরিটি কাকে কনসিডার করা হবে, এজুসডেম জেনারেলসটা ঠিক কী জিনিস, এবং তাছাড়া হচ্ছে আর্টিকেল 12 কেন এত ইম্পর্টেন্ট, এবং বাকি যে আমাদের এই পার্ট 3তে আমরা আর কী কী পড়বো সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা হয়তো দেখতে পেলে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টিল বাই, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ।